গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক তেসুকে দেখতে পাই। একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা গিয়েছে। সেই অ্যাক্সিডেন্টে ওর ভাইয়েরও পা নষ্ট হয়ে গিয়েছে। ওর ভাই ঠিক করে হাঁটতেও পারে না। এই জন্য ওর ভাইকে স্কুলে সবাই বুলি করত। সিওলে ওদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না। তাই তেসু তার ছোট ভাই সিউকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে ওর দাদা দাদির কাছে চলে আসে। এখানে আসার পর তেসু সিউকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় আর নিজেও সেই স্কুলে ভর্তি হয়। সিউ যেহেতু ঠিক করে হাঁটতে পারত না, তাই তেসু ওকে প্রতিদিন স্কুলে দিয়ে যাবে আর নিয়ে আসবে। এদিকে টিচার তেসুর ফাইনাল এক্সামের রেজাল্ট দেখে বলে, তুমি তো অনেক ভালো স্কোর করেছো, তুমি চাইলে আমাদের লাইব্রেরিতে পড়াশোনা করতে পারো। এটা শুনে তেসু খুবই খুশি হয়। তারপর ও লাইব্রেরিতে যায় সিউর স্কুল ড্রেস আনতে। সেখানে ওর একটা মেয়ের সাথে দেখা হয়। এই মেয়েটার নাম হলো ইয়ন। ও আমাদের গল্পের নায়িকা। প্রথম দেখাই তারা একজন আরেকজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তবে কোনো কথা বলে না। তারপর তেসু স্কুল ড্রেস নিয়ে সেখান থেকে চলে আসে। তবে চলে আসার সময় তেসুর তো মাথা ঘুরতে থাকে। আমরা বুঝতে পারি তেসুর হেলথ কন্ডিশন তেমন একটা ভালো না। উপর থেকে ইয়ন এর সবকিছুই দেখছিল। যাই হোক, রাতের বেলা বাড়ি আসার পর তেসু ভাবতে থাকে কিভাবে অ্যাক্সিডেন্টে ওর বাবা মায়ের মৃত্যু হয়েছে। পরের দিন তেসু লাইব্রেরিতে আসে পড়াশোনা করতে। ওর আবারও ইয়নের সাথে দেখা হয়। ইয়নের কাছে সবসময় লাইব্রেরির চাবি থাকতো। ইয়ন তেসুকে বলে, তুমি চাইলে এখানে এসে পড়াশোনা করতে পারো। তারপর ওরা দুজন একসাথে পড়তে বসে। তবে ইয়ন পড়ার সময় অনেক বেশি বকবক করছিল। এতে তেসুর পড়ার তো একটু ডিস্টার্ব হয়। লাঞ্চ টাইমে তেসু ওর ব্যাগ থেকে একটা ড্রিঙ্কস বের করে খাওয়ার জন্য, কিন্তু ড্রিঙ্কসটা নষ্ট হয়ে গিয়েছে। তাই ইয়ন ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসে। তারপর ওরা দুজনে একসাথে নুডলস খায়। লাঞ্চ শেষে ইয়ন তেসুকে একটা স্কুল ড্রেস দেয় আর বলে, আমি জানি টিচার সিউকে যে স্কুল ড্রেস দিয়েছে সেটা ওর ফিট হবে না, এটা একদম ঠিক হবে। এই দেখো আমি পরেছি। এটা বলে ওর নিজের স্কার্ট উপরে তোলে। তেসু তো লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। তেসু ওর এরকম আচরণে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তারপর ওরা লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। ইয়ন বলে, তুমি যদি কালকে লাইব্রেরিতে পড়তে যাও তাহলে সকালে চলে এসো, লাইব্রেরির চাবি আমার কাছে থাকে। তেসু রুডভাবে বলে, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। ওর কথা শুনে ইয়ন সাইকেল নিয়ে সেখান থেকে চলে আসে আর তেসু হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। হাঁটতে হাঁটতে তেসু একটা লেকের পাড়ে চলে আসে। তখন ওর আগের কথাগুলো মনে পড়ে। ওর বাবা মা মারা যাওয়ার আগে ওর পুরো পরিবার এখানে এসেছিল। ওরা একসাথে এখানে অনেক সুন্দর সময় কাটিয়েছে, মজা করেছে। সেদিন লেকে তেসু ইয়নকেও দেখেছিল। এসব মনে করে তেসুর মন খারাপ হয়ে যায়। তারপর ও বাড়িতে চলে আসে। পরের দিন ওরা দুজন আবারও লাইব্রেরিতে পড়তে আসে। কারেন্ট ছিল না, তাই ইয়ন জানালার কাছে দাঁড়িয়ে বাতাস উপভোগ করতে থাকে। তেসু ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। ইয়ন দেখে তেসু ঘেমে যাচ্ছে, তাই ইয়ন তাকে নিজের স্কার্ফটা দেয়। আস্তে আস্তে ওদের সম্পর্কটা সুন্দর হতে থাকে। আজকে তেসু বাড়ি ফেরার জন্য সাইকেল নিয়ে এসেছিল, কিন্তু ইয়ন আনেনি। আসলে তেসু দেখেছে ইয়নের সাইকেল আছে, তাইও সাইকেল নিয়ে এসেছে যাতেও ইয়নের সাথে একসাথে বাড়ি যেতে পারে। আর এদিকে ইয়নও সাইকেল আনেনি, কারণ ও দেখেছে তেসুর সাইকেল নেই। ও পায়ে হেঁটে হেঁটে বাড়ি যায়। ইয়ন যাতে ওর সঙ্গে একসাথে যেতে পারে, তাই সেও আজকে সাইকেল আনেনি। যাই হোক, এখন তেসু নিজের সাইকেল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর ইয়ন বাসে করে যাচ্ছিল। ইয়ন দেখে তেসু তো ওর আগে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, তাইও বাস ড্রাইভারকে বলে তাড়াতাড়ি বাস চালানোর জন্য। কার আগে কে যাবে এটা নিয়ে ওদের মধ্যে তো কম্পিটিশন শুরু হয়ে যায়। তেসুও অনেক দ্রুত সাইকেল চালাচ্ছিল, তাই ইয়ন আর উপায় না পেয়ে বাস থেকে নেমে পড়ে আর দৌড়ে যেতে থাকে। তবে তেসু আগে সাইকেল চালিয়ে চলে যায় আর ইয়নকে হারিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরই আবার সাইকেল নিয়ে ইয়নের কাছে ফিরে আসে। এভাবে ওরা কম্পিটিশন করতেই থাকে। এখানে ওরা দুজন একসাথে অনেক মজা করছিল। পরের দিন ইয়ন আর তেসু একসাথে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। তবে মাঝ রাস্তায় ইয়নের সাইকেলটা নষ্ট হয়ে যায়, তাই ইয়ন তেসুর সাইকেলে করে বাড়ি ফিরতে থাকে। পরের দিন ইয়ন লাইব্রেরিতে লুকিয়ে লুকিয়ে তেসুকে দেখছিল।
ওর কাছে তেসুকে তো অনেক বেশি ভালো লাগে। তারপর ওরা দুজন লেকের পাড়ে বসে বাসের জন্য ওয়েট করতে থাকে। তখন ওদের অ্যাক্সিডেন্টালি হাতে টাচ লেগে যায়। এতে তো তারা দুজনই ভীষণ লজ্জায় পড়ে যায়। এভাবে ওরা দুজন একসাথে সময় কাটাতে থাকে। আর আমরা জানতে পারি ইয়ন ওর বাবার সঙ্গে থাকে। পরের দিন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ইয়ন ঠিক করে ও আর স্কুলে যাবে না। কিন্তু ওর হঠাৎ মনে পড়ে তেসু লাইব্রেরিতে পড়তে যাবে, কিন্তু চাবি তো ওর কাছে, তাই ও তাড়াতাড়ি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইয়ন এ বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে তেসুর কাছে আসে আর ওকে চাবি দিয়ে বলে, আমি আজকে লাইব্রেরিতে আসবো না। এটা বলে সে সেখান থেকে চলে আসে। তেসু দেখে ইয়নের একটা পায়ে জুতা নেই। আসলে তাড়াহুড়া করে আসার সময় ওর পা থেকে একটা জুতা পড়ে গিয়েছিল। পরের দিন ইয়ন লাইব্রেরিতে এসে তেসুকে বলে, আমার তোমার সাথে থাকতে অনেক ভালো লাগে। আমি যখন তোমার সঙ্গে থাকি তখন আমার অন্যরকম ফিলিংস হয়। ওর কথা শুনে তেসু অবাক হয়ে যায়, আর কিছু বলতে পারে না। ইয়ন তখন পরিস্থিতি ঠিক করার জন্য অন্য একটা টপিক নিয়ে কথা বলতে শুরু করে দেয়। যাই হোক, পরের দিন ইয়ন স্কুলে এসে তেসুকে আবারও প্রপোজাল করে। ইয়ন সরাসরি বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। কিন্তু এবারও তেসু কিছু বলে না। তারপর গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যায়। স্কুলে ক্লাস শুরু হয়। ক্লাসে ইয়ন আর তেসু একজন আরেকজনকে দেখছিল, কিন্তু কেউ কাউকে কিছু বলে না। এভাবে কয়েক মাস চলে যায়। পরের সিনে দেখা যায় ওরা দুজন একই বাসে উঠে সিওল যাওয়ার জন্য। বাসে ওদের আবারও দেখা হয়। ইয়ন তেসুকে দেখে হাই দেয়, কিন্তু তেসু তো ওকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে আসে। বাহিরে আসার পর ইয়ন আবারও তেসুর সাথে বকবক করতেই থাকে। ইয়ন বলে, আমি তোমাকে এ কয়দিন অনেক বেশি মিস করেছি। ইয়ন তেসুর সাথে পার্কে যেতে চাইছিল, তবে তেসু বলে, আমি এখানে মজা করার জন্য আসিনি। তেসুর এমন ব্যবহারে ইয়ন তো ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। আর ইয়ন ডক্টর দেখাতে আসে। ডক্টর টেস্ট করে জানায় ওর হেলথ কন্ডিশন তেমন একটা ভালো না। এটা শুনে তেসুর মন খারাপ হয়ে যায়, তাইও ইয়নকে কল করে আর ওর সাথে দেখা করতে চায়। তবে ইয়ন তো তার উপর অলরেডি অনেক রেগেছিল, তাই ওকে ফোনে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। তেসু বুঝতে পারে ইয়ন স্টেশনে আছে, তাই সে তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসে। তারপর ওরা দুজন একসাথে হাংনাং রিভার দেখতে থাকে। তারপর ওরা দুজন ট্রেনে উঠে পড়ে। ইয়ন তেসুকে আবার নিজের ফিলিংস গুলো বলতে থাকে। এবার তেসুও ইয়নকে নিজের ফিলিংসটা বলে দেয় যে সেও ইয়নকে ভালোবাসে। ফলে এখান থেকেই তো তারা দুজনে রিলেশনশিপে চলে আসে। পরের সিনে ইয়ন আর তেসুকে টিচারের সাথে দেখা যায়। টিচার বলে, কিছুদিন পর তোমাদের এক্সাম শুরু হবে। তারপর টিচার ইয়নকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। ইয়ন তেসুকে মেসেজ দিয়ে বলে, এক্সামের আগে আমরা দেখা করব। পরের দিন এক্সাম শুরু হওয়ার আগে ওরা দেখা করে। ইয়ন তেসুকে নিজের মাফলারটা দেয় আর বলে, অনেক ঠান্ডা পড়বে, তাই তুমি এটা পরে নাও। তারপর ওরা দুজন এক্সাম দিতে যায়। এক্সাম শেষে ওরা দুজন সি বিচে ঘুরতে যায়। এখানে তারা অনেক মজা করে। ইয়ন বলে, আমাদের হাতে এখনো অনেক সময় আছে, চলো আমরা হান রিভার দেখতে যাই। তেসুও রাজি হয়ে যায়। তারপর ওরা দুজন আবারও শিউলে চলে আসে হান রিভার দেখার জন্য। ঘুরা শেষে ওরা দুজন একসাথে রেস্টুরেন্টে খেতে যায়। ইয়ন তেসুকে বলে, আমি আমার বাবার সাথে থাকি। আমার মা আমাদেরকে রেখে অ্যাব্রোডে চলে গিয়েছে। ডিনার শেষে ওরা দুজন বাসে উঠে পড়ে ফিরে আসার জন্য। বাসে ওরা দুজন গল্প করতে থাকে। গল্প করতে করতে ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। তেসু তো ইয়নকে কিস করে দেয়। এবার রাতের বেলা ওরা দুজন গ্রামে ফিরে আসে। ইয়ন তেসুকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই। এটা বললে ও তেসুকে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর আর কি, তারা দুজন তো রোমান্টিক হয়ে নিজেদের মধ্যে রোমাঞ্চকর একটা রাত কাটায়। প্রথমবার হয় ওরা দুজনই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। শব্দ পেয়ে ইয়নের বাবা ওর রুমের সামনে চলে আসে। তেসু তো তাড়াতাড়ি করে খাটের নিচে লুকিয়ে পড়ে। ইয়ন তার বাবাকে মিথ্যা বলে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর তারা দুজন একসাথে নিজেদের মধ্যে ব্যক্তিগত মোমেন্ট কাটাতে থাকে। যাই হোক, পরের দিন স্কুল শেষে তেসু লুকিয়ে ইয়নের বাড়িতে চলে আসে। ওরা আজকের রাতও দুজন একসাথেই থাকে। এভাবে ওরা প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে দেখা করতে থাকে। মানে এক কথায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হয় তাদের মধ্যে প্রতিদিনই এসব হতে থাকে। বাহিরে তখন স্নোফল হচ্ছিল, তাই ওরা দুজন স্নোফল দেখতে যায়। ওরা একসাথে মজা করে। এভাবে তাদের দিনগুলো ভালোভাবেই কাটছিল। পরের সিনে দেখা যায় তেসু ইয়নকে বলে, আমি শিওলে আমার পছন্দের ভার্সিটিতে চান্স পেয়েছি, তাই আমি সেখানে পড়তে যাব। ইয়নও তাকে সাপোর্ট করে। ইয়নও শিওলের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, কিন্তু
এখনো রেজাল্ট দেয়নি। এ নিয়ে ওরা দুজন তো চিন্তায় পড়ে যায় যে দূরে গেলে ওদের রিলেশনশিপটা আগের মতো থাকবে কিনা। তারপর তেসু ওর ভার্সিটিতে চলে আসে। ইয়ন ওকে এগিয়ে দেয়। ইয়ন তেসুকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসছিল। তখন ইয়নের ফোনে একটা মেসেজ আসে। ইয়ন দেখে ও শিওলের ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে। এতে করে সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। ইয়নের খুশিতে তেসুও অনেক বেশি খুশি হয়। তারপর ওরা দুজনেই নিজেদের ভার্সিটিতে ভর্তি হয়। ওরা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে রাতে ওরা দুজন ফোনে চুটিয়ে প্রেম করত। সারাদিন কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে ওরা গল্প করত। তবে তেসু ইয়নকে আগের মতো সময় দিতে পারত না। তাই ইয়ন নিজে এসে ওর সাথে দেখা করত। ওদের সম্পর্কটা ভালোভাবে এগুচ্ছিল। এভাবে সময় পার হতে থাকে। কিছুদিন পর ভ্যাকেশন শুরু হয়ে যায়। ইয়ন ওর হোমটাউনে চলে আসে। ইয়নকে ওর বাবা রিসিভ করতে আসে। ওর বাবার সাথে ওনার গার্লফ্রেন্ডও ছিল। ইয়নেরও মন খারাপ ছিল, কারণ তেসু আসতে পারবে না। ওর অনেক বেশি পড়াশোনার প্রেশার ছিল। ইয়ন তেসুকে অনেক বেশি মিস করছিল। তারপর ইয়নের চ্যানের সাথে দেখা হয়। চ্যান মনে মনে আবার ইয়নকে পছন্দ করে। তবে ইয়ন সেটা জানতো না। চ্যানের একটা হোটেল আছে। ইয়নের একা সময় কাটছিল না। তাই চ্যান ওকে ওর হোটেলে পার্ট টাইম জবের অফার করে। এতে ইয়নও রাজি হয়ে যায়। পরের দিন ইয়ন পার্ট টাইম জবে জয়েন করে। রাতের বেলা তেসু ইয়নের সাথে দেখা করে। ইয়ন তেসুকে ওর কাজের প্রথম দিনের গল্প বলতে থাকে। তেসু বলে, তুমি লাইফে অনেক দূর এগিয়ে যাবে, কারণ তুমি সবকিছুতেই পারদর্শী। তেসুর থেকে প্রশংসা পেয়ে ইয়নও অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন তেসু লুকিয়ে লুকিয়ে ইয়নের বাড়িতে চলে আসে ওর সাথে দেখা করার জন্য। চ্যান আবার ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। চ্যান বুঝতে পারে তারা রিলেশনে আছে। বেচারার তো মনটাই ভেঙে যায়, কারণ সে তো ইয়নকে ভালোবাসতো। এদিকে ইয়নের বাবার ফিয়ন্সে সু ইয়নের জন্য খাবার নিয়ে আসে। উনি তখন ওদের দুজনকে দেখে খুবই অবাক হয়ে যায়। ইয়ন ওনাকে ওদের রিলেশনের কথাটা বলে দেয়। সু বলে, তুমি এখনো অনেক ছোট, তোমার নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত। এটা বলে উনি সেখান থেকে চলে যায়। ইয়ন সুয়ের বলা কথাগুলো নিয়ে চিন্তা করতে থাকে। তখনই তেসু ওকে কিস করে। এতে ইয়নের মাথা থেকে সব চিন্তা দূর হয়ে যায়। তারপর চ্যান ইয়নকে অন্য একটা হোটেলে শিফট করে দেয়। এতে ইয়ন আর তেসুর মধ্যে দূরত্ব বেড়ে যায়। এখন আর ওদের আগের মতো দেখা হতো না, শুধু মাঝে মাঝে কথা হতো। ওরা দুজনে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারপর একদিন তেসু ইয়নকে বলে, আমার এক্সাম শেষ হয়ে গেলে আমি তোমার সাথে দেখা করতে আসব। তারপর তেসু ওর এক্সাম শেষ করে ইয়নের সাথে দেখা করতে আসে। কিন্তু তখন ইয়ন হোটেলের ওয়েটারের ড্রেসে ছিল। ও তেসুর কাছে গিয়ে ওর সাথে দেখা করতে পারে না, কারণ এটা হোটেলের রুলসের বিরুদ্ধে ছিল। তাই ইয়ন দূর থেকে দাঁড়িয়ে ওর সাথে চ্যাট করে কথা বলতে থাকে। সে সময় চ্যান সেখানে চলে আসে আর ইয়নকে ডেকে নিয়ে যায়। ইয়ন কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ও আর তেসুর সাথে কথাই বলতে পারে না। এতে তেসুর মনটা অনেক খারাপ হয়ে যায়। এভাবে আস্তে আস্তে ওদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ইয়ন তো নিজের এই লাইফ নিয়ে বিরক্ত হয়ে পড়ে। একদিন তেসু ইয়নকে ফোন করে দেখা করার জন্য। ইয়ন বলে, তুমি আমার পিছনে আর সময় নষ্ট করো না, নিজের লাইফ নিয়ে এগিয়ে যাও, আমিও আমার লাইফ নিয়ে এগিয়ে যাব। ইয়নের এ কথাগুলো শুনে তেসু তো কান্না করে দেয়। তেসু বুঝতে পারে ইয়ন বদলে গিয়েছে, তাইও আলাদা হতে রাজি হয়ে যায়। ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপের পর ওরা দুজনেই অনেক কান্না করে। আস্তে আস্তে ওরা নিজেকে মানিয়ে নেয় আর লাইফে এগিয়ে যেতে থাকে। তারপর একেবারে 10 বছরের পরের সিন দেখানো হয়। পরের দিন ইয়ন পার্ট টাইম জবে জয়েন করে। তেসু এখন সফল। ও সিওল শহরের মেট্রো রেল স্টেশনে কাজ করে। হঠাৎ করে ওর ফোনে একটা মেসেজ আসে। তেসু মেসেজ পড়ে বুঝতে পারে মিউজিক অ্যাপে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। এক সময় এই অ্যাকাউন্ট তেসু আর ইয়নের নামে ছিল। ওরা দুজন এই অ্যাকাউন্ট দিয়ে একসাথে গান শুনতো। ইয়ন এখনো এই অ্যাকাউন্ট ইউজ করছে দেখে তেসু বুঝতে পারে ইয়ন এখনো ওকে ভুলতে পারেনি। এদিকে ইয়ন ওর হোমটাউনে যাওয়ার জন্য রেল স্টেশনে চলে আসে। তখন সে তেসুর গলাটা শুনতে পায়। ইয়ন তেসুর সাথে দেখা করার জন্য সেদিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু ইয়ন তেসুর সাথে দেখা করতে পারে না। তার আগেই ট্রেন ছেড়ে দেয়। এদিকে তেসু সিসিটিভিতে ইয়নকে দেখছিল, তাইও ইয়নের সাথে দেখা করার জন্য অন্য একটা মেট্রো রেল করে সেখানে চলে আসে। তেসু দেখে চ্যান ইয়নের সাথে কথা বলতে চাইছে, কিন্তু ইয়ন কিছুতেই ওর সাথে কথা বলতে চাইছে না। হয়তো ওদের মাঝে কিছু হয়েছে, যার জন্য ইয়ন চ্যানের সাথে কথা বলতে চাইছে না। চ্যান ইয়নের সাথে কথা বলার জন্য জোরাজুরি করতে থাকে। দূর থেকে তেসু এর সবকিছুই দেখছিল। ইয়ন তো চ্যানের কাছ থেকে দৌড়ে পালিয়ে আসতে থাকে। তখনই ইয়নের তেসুর সাথে দেখা হয়ে যায়। এত বছর পর দেখা হওয়ার পর ওরা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
কিন্তু কিছুই বলে না। তারপর ইয়ন দৌড়ে সেখান থেকে চলে আসে। চ্যান ইয়নের পিছনে যেতে নিলে তেসুয়াকে বাধা দেয়, তবে চ্যান ওকে উপেক্ষা করে ইয়নের পিছন পিছন যায়। চ্যান ইয়নকে ওর হোটেলে ফিরিয়ে নিয়ে যেতে চায়। ইয়ন বলে না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তারপর তেসু একটা কাজে তার হোমটাউনে চলে যায়। তেসু ইয়নের খোঁজ নিতে ওর বাড়ির সামনেও যায়, তবে সেখানে এখন আর কেউই থাকে না। ইয়নের প্রতিবেশী দাদিমাকে জিজ্ঞাসা করলে তেসু জানতে পারে ওরা অন্য জায়গায় থাকে। তেসু দাদিমাকে ওর নাম্বার দিয়ে বলে ইয়নের সাথে আপনার যোগাযোগ হলে ওকে আমার নাম্বারটা দিয়ে দিবেন। দাদিমা ইয়নকে তেসুর নাম্বারটা দিয়ে দেয়। ইয়ন তেসুর নাম্বার পেয়ে ওকে কল করে। এত বছর পর ওরা একে অপরের কণ্ঠস্বর শুনে কিছুক্ষণের জন্য থমকেই যায়। ইয়ন বলে, তুমি মেট্রো রেল স্টেশনে কাজ করো তাই না? তেসু বলে হ্যাঁ। তেসু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো গেস্ট হাউসে কাজ করো? ইয়ন বলে না। তেসু বলে কেন? ইয়ন বলে, সেটা তো অনেক বড় একটা কাহিনী, অন্য একদিন বলবো। কিছুক্ষণ কথা বলে ওরা ফোন কেটে দেয়। পরের দিন ওদের আবার দেখা হয়, কিন্তু তেসু ইয়নকে দেখে কোনো কথাই বলে না, কারণ ওর ইয়নের প্রতি অভিমান জমেছে। ইয়ন দেখে তেসু এখনো সেই ব্যাগটাই ইউজ করছে, যেটা ইয়ন ওকে গিফট করেছিল। এটা দেখে ইয়ন তো কান্না করতে থাকে। তেসু এখনো ইয়নের স্মৃতি আঁকড়ে ধরে আছে। পরের দিন ওদের আবারও দেখা হয়। ইয়ন তেসুর সাথে কথা বলতে আসে। তেসু বলে, তুমি সিওলের কোথায় থাকো? ইয়ন বলে, আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানেই আমি থাকি। তেসু বলে, চলো আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেই। তারপর তেসু ইয়নকে ওর অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। ইয়নকে পৌঁছে দেওয়ার পর তেসু আড়াল থেকে ওদের কথা শুনতে পায়। ওদের কথা শুনে তেসু বুঝতে পারে আসলে এটা ইয়নের বাসা না, এটা ওর কাজিনের বাসা। ইয়ন এতদিন ওর কাজিনের ফ্ল্যাটেই ছিল, তবে এখন ওর কাজিন ওকে ওর ফ্ল্যাট থেকে বের করে দেয়। ইয়নের এ অবস্থা দেখে তেসু বলে, তুমি চাইলে আমার ফ্ল্যাটে থাকতে পারো। ইয়ন তো রাজি হয় না। ইয়ন বলে, আগে আমাদের মধ্যে রিলেশনশিপ ছিল, কিন্তু এখন ব্রেকআপ হয়ে গিয়েছে, আমি এভাবে তোমার বাড়িতে গিয়ে থাকতে পারি না। তেসু বলে, আমিও তো তোমাকে এভাবে একা ছেড়ে যেতে পারি না। এটা বলে ও ইয়নকে জোর করে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। এত বছর পর দুজনে একসাথে একই ঘরে, এতে ওরা দুজনেই আনকমফোর্টেবল ফিল করছিল। তেসু বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমার অনেক কাজ আছে, আমি রাত জেগে সেগুলো কমপ্লিট করব। তারপর তেসু বলে, তুমি এখন কি কাজ করছো? ইয়ন বলে, আমি একটা গেস্ট হাউসে কাজ করছি। সকালবেলা ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করে। ওদের মাঝে কিছুক্ষণ কথা হয়। আস্তে আস্তে ওদের সম্পর্কটা আগের মতো ভালো হতে থাকে। তারপর ইয়ন চ্যানকে কল করে আর ওর সাথে ব্রেকআপ করতে চায়। এখানে আমরা জানতে পারি ইয়ন চ্যানের সাথে এখন রিলেশনশিপে আছে। কিছুদিন আগে ইয়নের বাবা মারা গিয়েছে, তখন ইয়ন অনেক বেশি ভেঙে পড়েছিল। সে সময় চ্যান ওকে সামলিয়েছে, ওর দেখাশোনা করেছে। সেখান থেকে ওদের রিলেশনশিপ শুরু হয়েছে। চ্যান বুঝতে পারে ইয়নের প্রতি ভালোবাসা ওর একতরফা ভালোবাসাই ছিল। ইয়ন এখনো তেসুকেই ভালোবাসে, তাই চ্যান ওর সাথে ব্রেকআপটা করে নেয়। এবার ইয়ন চ্যানকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর ইয়ন তেসুর বাড়িতে আসে। এতদিন ইয়ন ওর গেস্ট হাউসে ছিল, তবে ওর জিনিসপত্র তেসুর বাড়িতেই ছিল। ইয়ন ঠিক করে ও তেসুর থেকে বিদায় নিয়ে একেবারে চলে যাবে, ও আর এ বাড়িতে আসবে না। তখন তেসু ঘুমিয়েছিল। ইয়নকে ডাকতে গেলে তেসু ঘুমের ঘরে ইয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে ছেড়ে যেও না। পরের দিন সকালে তেসুর যখন ঘুম ভাঙে, ও মনে করে ও এগুলো স্বপ্ন দেখেছে। তখন ইয়ন ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। তেসু বুঝতে পারে এটা ওর স্বপ্ন না, সত্যি ইয়ন রাতে ওর বাড়িতেই এসেছিল। ইয়ন বলে, আমি আমার লাগেজটা নিতে এসেছি। তারপর ইয়ন যখন তেসুর থেকে বিদায় নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল, তখন অ্যাক্সিডেন্টলি ওদের হাতে টাচ লেগে যায়। ইয়ন হাত সরিয়ে নিতে চায়, তবে তেসু ওর হাত ধরে। এক অপরের হাত ধরায় ওদের মনে অন্যরকমের ভালো লাগা কাজ করে। তারপর ওরা একদিন দেখা করে আর নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ওরা আবারও নতুন করে একে অপরের প্রেমে পড়ে যায়, নতুন করে একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে। ঘুরার সময় ইয়ন আর তেসু একে অপরের হাত ধরে হাঁটতে থাকে। ইয়ন তেসুকে জানিয়ে দেয় যে 3 মাসের জন্য চ্যানের সাথে রিলেশনে ছিল। ইয়ন বলে, তবে আমাদের মধ্যে সেরকম গভীর কোনো সম্পর্ক ছিল না, আমার ওর প্রতি কোনো ফিলিংসই ছিল না, শুধুমাত্র ওর জোড়াজুড়িতে আমি ওর সাথে রিলেশনে গিয়েছিলাম। তেসুও সবকিছু মেনে নেয়। এরপর থেকে তো ইয়ন আর তেসু আগের মতো আবারও সময় কাটাতে শুরু করে। ওরা দুজন রিলেশনে আসার পর থেকে ওদের সময়গুলো ভালোই কাটছিল। এদিকে চ্যান ইয়নকে মেসেজ করে বলে, তোমার কিছু জিনিস আমার বাড়িতে আছে। ইয়ন ওকে বলে সেগুলো পার্সেল করে পাঠিয়ে দিতে। ইয়ন চ্যানের বিষয়টা নিয়ে গিল্টি ফিল করছিল। তখন তেসু ওকে বলে, আমি সকল পরিস্থিতিতে তোমার পাশেই আছি। যাক, রাতের বেলা ইয়ন তেসুর বাসায় চলে আসে। তেসু তখন কাজ করছিল আর ইয়নের সাথে গল্প করছিল। গল্প করতে করতে ওরা তো রোমান্টিক হয়ে যায়।
যায় আর ওদের রোমান্স আবারও শুরু হয়ে যায়। এখান থেকে আমাদেরকে কয়েকদিনের পরের সিন দেখানো হয়। তেসুর ভাই শিউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই জু নামের একটা মেয়ে ওকে হসপিটালে ভর্তি করে। তেসু ওর ভাইয়ের কথা শুনে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। তেসু জুকে ধন্যবাদ বলে ওর ভাইকে হেল্প করার জন্য। জু মনে মনে তেসুকে পছন্দ করে, তাইও তেসুকে বলে ওকে কিছুটা সময় দিতে। কৃতজ্ঞতা স্বরূপ তেসু ওর সঙ্গে কিছুটা সময় কাটায়। এদিকে চিয়ান ইউনের জিনিসগুলো ওর বাসার সামনে নিয়ে আসে। ইউন ওর সামনে যেতে চাইছিল না, তাই ও তেসুকে মেসেজ দেয়, কিন্তু তেসু ব্যস্ত থাকায় ওর মেসেজ দেখতে পায় না। চিয়ান চলে যাওয়ার পর ইউন বাহিরে আসে তেসুকে খুঁজতে। সে সময় জু তেসুকে ওর বাসার সামনে দিয়ে যায়। তেসুকে একটা মেয়ের সঙ্গে দেখে ইউন তো মনে মনে অনেক বেশি কষ্ট পায়। ইউন তেসুকে বলে এ মেয়েটাকে। তেসু বলে আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে, ও আমার ভাইকে হেল্প করেছে। ইউন তেসুকে বলে চিয়ান এখানে এসেছিল। তেসু ওকে সান্ত্বনা দেয় আর বলে এসব কিছু নিয়ে বেশি চিন্তা না করতে। পরের দিনও জু তেসুর সাথে দেখা করতে আসে। ওরা দুজন একসাথে লাঞ্চ করে। জু নিজের মনের কথা তেসুকে জানায়। জু বলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, তবে তেসু ওকে রিজেক্ট করে দেয়। এদিকে চিয়ান ইউনকে ওর গেস্ট হাউসে ফিরে আসতে বলে, তবে ইউন ওর কথায় রাজি হয় না। রাতের বেলা তেসু বাসায় আসলে ইউন তাকে ডিনার রেডি করে দেয়। ইউন বলে আমি হোম টাউনে চলে যেতে চাই, এখানে আর গেস্ট হাউসে কাজ করতে চাই না, কারণ কাজ করতে গেলে আমাকে চিয়ানের মুখোমুখি হতে হবে। তেসু ওকে সাপোর্ট করে, তাই পরের দিন ইউন চিয়ানের গেস্ট হাউস থেকে রিজাইন করে নিজের হোম টাউনে চলে আসে। সেখানে এসে একটা গেস্ট হাউস ভাড়া নিয়ে নিজের মতো করে সাজাতে থাকে। এদিকে তেসুর দাদিও এখন অসুস্থ হয়ে পড়েছে। তেসু নিজের কাজ ফ্যামিলি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। ওর আগের মতো ইউনের সাথে কথা বলতে পারতো না। অন্যদিকে ইউন নিজের মতো করে সময় কাটাচ্ছিল, তবে সে তেসুকে অনেক বেশি মিস করত। তাই ওকে দেখার জন্য প্রতিদিনই স্টেশনে চলে আসতো আর লুকিয়ে লুকিয়ে ওকে দেখতো। তেসু আবার এসব জানতো না। ধীরে ধীরে ওদের মধ্যে আবারও দূরত্ব বাড়তে থাকে। কিছুদিন পর তেসু ওর হোম টাউনে আসে ইউনের সাথে দেখা করার জন্য। তখন তেসুর ইউনের সৎ মায়ের সঙ্গে দেখা হয়। তেসু বলে ইউনের বাবা মারা যাওয়ার পর ও অনেক বেশি ভেঙে পড়েছিল, তখন আপনি কেন ওর পাশে ছিলেন না? ইউনের সৎমা বলে আমি ওর পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু সে সময় ওর লাইফে চেন আসে। ইউন চেনের সাথে ডেট করে, কিন্তু ও বুঝতে পারে চেন ওর জন্য ঠিক না। তারপর তো উনি বলতে শুরু করে ফার্স্টে ইউনের লাইফে কি হয়েছিল। আসলে 10 বছর আগে ইউন ফোনে তেসুর সাথে ব্রেকআপ করে নিয়েছিল ঠিকই, কিন্তু ও তেসুকে ভুলতে পারে না। ইউন বুঝতে পেরেছিল ও তেসুকে অনেক বেশি ভালোবাসে, ওকে ছাড়া থাকতে পারবে না। তাই ইউন তেসুর সাথে দেখা করার জন্য তুষারপাতের মধ্যেই হোটেল থেকে বের হয়ে গিয়েছিল। ইউন তেসুর সাথে সবকিছু ঠিক করে নিতে চাইছিল। ওকে বলতে চাইছিল যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু ও জানতে পারে তেসু 2 বছরের জন্য মিলিটারি ট্রেনিং এ চলে গিয়েছে, তাই ও আর তেসুর সাথে দেখা করতে পারে না। এভাবে 10টা বছর চলে যায়। বর্তমানে তেসু তো এসব শুনে বেশ অবাক হয়ে যায়। ও ইউনকে কল করে বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ইউন বলে এখন আমার কাজের অনেক চাপ, তাই দেখা করতে পারবো না। এটা শুনে তো তেসু ইউনের গেস্ট হাউসে চলে আসে ওর সাথে দেখা করার জন্য। তেসু ইউনকে কিছু ফ্লাওয়ার গিফট করে, এতে ইউনও অনেক খুশি হয়। ইউন বলে তুমি আমার লাইফে প্রথম মেয়ে যাকে আমি ফুল গিফট করেছি। রাতের বেলা চ্যান ইউনের সাথে দেখা করার জন্য ওর গেস্ট হাউসে চলে আসে। চ্যান বলে আমি কাজের জন্য অন্য একটা গেস্ট হাউসে চলে যাব, হয়তো আর কখনোই আমাদের দেখা হবে না, তাই আমি তোমার সাথে শেষবারের মতো ড্রিঙ্কস করতে চাই। ইউনও রাজি হয়ে যায়। তারপর ওরা দুজন একসাথে ড্রিঙ্ক করতে থাকে। সে সময় তেসু সেখানে চলে আসে। এত রাতে ওদের দুজনকে একসাথে দেখে তেসু তো ভুল বুঝে, ও কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। ইউন তো ওকে বোঝানোর জন্য ওর পিছন পিছন আসে, কিন্তু তেসু ওর কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। এ ভুল বুঝাবুঝিতে ওদের মাঝে আরো দূরত্ব বেড়ে যায়। ইউন তেসুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তেসু রেসপন্স করে না। তারপর তেসু জানতে পারে ওর ভাই ঘুমায় চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে তেসুও আরো বেশি ভেঙে পড়ে। তেসু তখন ইউনকে কল করে বলে আমি তোমার সাথে চিরকালের মতো ব্রেকআপ করতে চাই। তেসুর কথা শুনে ইউন তো কান্না করে দেয়। ও আর সাহস করে তেসুকে কলও করতে পারে না। ব্রেকআপের পর ওরা দুজনই অনেক বেশি কষ্ট পেতে থাকে। তেসুর মন খারাপ দেখে ওর দাদা ওর কাছে আসে আর বলে কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদেরকে বদলে দেওয়ার জন্য, তারা সারা জীবন আমাদের পাশে থাকে না। ইউন তোমাকে ভালোবাসতে শিখিয়েছে, এখন তোমাকে ইউনকে ছাড়াই বাঁচতে শিখতে হবে।
তেসু মনে মনে ভাবতে থাকে ও কি এতটা নিষ্ঠুর হতে পারবে? ও ইউনকে ভুলে গিয়ে একা বাঁচতে পারবে? যাই হোক, পরের দিন সকালে দেখা যায় ইউন ওর গেস্ট হাউসে কাজ করছিল। তখনই ওর সৎমা ওর সাথে দেখা করতে আসে। এতদিন পর নিজের সৎমাকে দেখে ইউন কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। আসলে ইউনের সৎমা ইউনকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। ইউনও নিজের মাকে নিজের কষ্টের কথাগুলো বলতে থাকে। ইউন বলে, আমি তেসুর সাথে ব্রেকআপ করে নিয়েছি। আমি চাই না আমার মতো মেয়ের জন্য ওর কেরিয়ার নষ্ট হোক। ও আরো ভালো কিছু ডিজার্ভ করে। ইউনের মা তখন তাকে সান্ত্বনা দেয়। এদিকে জু ইউনের সাথে দেখা করতে আসে। জু বুঝতে পারে তেসুর মন ভালো না, আরও এটাও জানতো তেসু ইউনের সাথে ডেট করে। জু বলে, আমি জানি তোমার প্রতি আমার ভালোবাসাটা একতরফা, কিন্তু আমি এই একতরফা ভালোবাসার ইতি টানতে চাই। আমি আমার ভালোবাসাকে সম্মান দিতে চাই। তাই চলো আমরা একদিনের জন্য ডেট করি, তারপর আবার ব্রেকআপ করে ফেলবো। তেসু ওর কথায় রাজি হয়ে যায়। ওরা পুরো দিন ডেট করে, একসাথে ঘুরে ছবি তোলে, সবকিছুই করে। এসব কিছুতে জু খুশি হলো। তেসুর তো মন খারাপই ছিল। ও ইউনকে অনেক বেশি মিস করছিল। জু তেসুর হাত ছেড়ে দিয়ে বলে, আমি তোমাকে আমার একতরফা ভালোবাসা থেকে মুক্তি করে দিলাম। তেসু জুয়ের কষ্টটা বুঝতে পারে, কারণ ওর নিজেও তো নিজের ভালোবাসা থেকে দূরে থেকে কষ্ট পাচ্ছে। তারপর তেসু ওর দাদিমার সাথে দেখা করতে যায়। তেসুর দাদিমা ওর কষ্টটা বুঝতে পারে, তাই উনি তেসুকে অনুপ্রেরণা দিয়ে বলে, তুমি তোমার লাইফে যেটা চাও সেটা যেভাবেই হোক নিয়ে নাও। তুমি যাকে ভালোবাসো তাকে হারাতে দিও না। দাদিমার কথা শুনে তেসুর মনে কিছুটা সাহস পায়, তাই ও দৌড়ে লেকের কাছে চলে আসে, যেখানে কিনা প্রায়ই তেসু ইউনের সাথে সময় কাটাতো। তেসু আজকেও ইউনকে সেখানে পেয়ে যায়, তবে ইউন ওর সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তাই তেসু ওর সাথে দেখা করার জন্য পরের দিন ওর গেস্ট হাউসের সামনে চলে আসে, কিন্তু ওকে সেখানে পায় না। তেসু বুঝতে পারে ইউন কোথায় গিয়েছে। এদিকে ইউনকে দেখি সে ওর পুরনো স্কুলে এসে পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ওদের আগের স্মৃতিগুলো মনে করতে থাকে, যখন ওরা দুজন একসাথে ডেট করত। এভাবেই রাত হয়ে যায়। ইউন বাহিরে এসে দেখে তেসু ওর জন্য ওয়েট করছে। ওরা দুজন তো নিজেদের মাঝে কিছুক্ষণ কথা বলে। ইউন বলে, আমি আমার সৎ মায়ের সাথে অন্য শহরে চলে যাব। তেসু বলে, কেন? ইউন বলে, আমি সবকিছুর মাঝে নিজের স্বপ্নটাকে হারিয়ে ফেলেছি। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আশা করি তুমি আমাকে বিদায় দিতে আসবে। তারপর ওরা আগের মতো একসাথে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তেসু ইউনকে কল করে। তেসু ইউনকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল, তাই ইউন বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। তারপর একেবারে ইউনের ফ্লাইটের দিন দেখা যায়। তেসু ইউনকে বিদায় জানাতে আসে। তেসু তো ইউনকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। ইউন ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করে। তারপর ইউন নিজের স্বপ্ন পূরণ করতে অন্য শহরে চলে যায়। এভাবে আরো 10 বছর কেটে যায়। এবার আমাদেরকে 10 বছরের পরের সিন দেখানো হয়। তেসু এখনো মেট্রো রেল স্টেশনেই কাজ করে, তবেও ইউনের গেস্ট হাউসটা কিনে নিয়েছে আর নিজের মতো করে সাজিয়েছে। তেসু এখন সেখানেই থাকে আর প্রতিদিন ইউনের অপেক্ষা করে। এদিকে ইউন অন্য শহরে গিয়ে সফল হোটেল ম্যানেজার হয়েছে। ইউন তেসুকে ওর একটা ছবি পাঠায়। তেসু দেখে ইউন এখনো ওর দেওয়া চাবির রিংটা যত্ন করে রেখেছে। এই দেখে তেসু বুঝতে পারে ইউন এখনো তাকে ভুলতে পারেনি। ইউন হয়তো এখনো তাকে আগের মতোই ভালোবাসে। তাই তেসু প্রতিদিন ইউনের আসার অপেক্ষা করতেই থাকে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আমাদেরকে আর দেখানো হয় না তেসু আর ইউন এক হয়েছে কিনা, তবে আমরা বুঝতে পারি যে ওরা হয়তো সামনে আবারও এক হবে। এই ড্রামাটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, যে ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়। ভালোবাসা হলো সবসময় ভালোবাসার মানুষের পাশে থাকা, দূরে থেকেও নিজের ভালোবাসার মানুষটাকে ভালোবেসে যাওয়া। তো তোমাদের কাদের কাদের ভালোবাসার মানুষ আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।